যত বড়ই নেতা হোক, যত বড়ই বাংলা ভাষায় যেটা বলে মাস্তান হোক, গুন্ডা হোক, পান্ডা হোক, প্রভাবশালী লোক হোক না কেন, আমাকে টাকা দিয়ে যেভাবে কেনা যায় না, অস্ত্র দেখিয়ে ভয় দেখানো যায়। খুলনা ৩, খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী থানা, কিন্তু থানা নিয়ে গঠিত এই আসন। এই আসনটি ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে পরিচিত। নদীর এপার ওপার মিলে ইন্ডাস্ট্রিয়াল জোন আছে, এপারেগুলো এই আসনের ভিতরে পড়েছে। এই আসনে 60টিরও বেশি পাটকল ছিল, এছাড়াও অন্যান্য কারখানা ছিল, যার প্রায় প্রতিটি এখন বন্ধ। এর পেছনে একটি ইন্টেনশন আছে, একটি উদ্দেশ্য ছিল বলে এলাকার মানুষ মনে করে। ইচ্ছাকৃতভাবে এই এলাকাটিকে ভঙ্গ করে দেওয়া হয়েছে, এই এলাকার অর্থনীতিকে টার্গেটেডলি এফেক্ট করা হয়েছে, যার ফলাফল পড়েছে সরাসরি জনমানুষের উপর, পড়েছে কারখানার ওয়ার্কারদের উপর, এবং এই মিলগুলোর উপরে নির্ভরশীল অন্যান্য যে সকল ব্যবসা বাণিজ্য আছে এগুলোর উপরও মারাত্মক ইম্প্যাক্ট করেছে। মানুষ বাধ্য হয়ে মাইগ্রেট করেছে বিভিন্ন এলাকায়। এছাড়াও এলাকায় ক্রাইমের পরিমাণ বেড়েছে, উন্নয়ন হয়নি এলাকার অন্যান্য বিষয়ে। খুলনা ৩-এ নির্বাচন কেমন হচ্ছে তা আমরা জানবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত তাদের প্রার্থী, দলটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুলের একদিনের ক্যাম্পেইন কভার করে, এলাকার মানুষের সঙ্গে কথা বলে এবং মানুষ কীভাবে এত বছর পর নির্বাচন দেখছে তা আপনাদেরকে জানি। চলুন আমার সঙ্গে অন রেকর্ড বিস্তারিতভাবে খুলনা ৩ আসন। আজকে হোস্টের সিটে আমাকে দেখে ভাইবেন না যে আমি হোস্ট, আমি আসলে এক এক করে সবাইকে পিক করতেছি। আকাশের ওই নীলে ভাবছি যাব চলে, আকাশের ওই নীলে ভাবছি যাব চলে, পথটা ভব ঘুরে ফেরে না। আকাশের ওই নীলে। এখন বাজে দুপুর 11:30, দুপুর না সকাল 11:30 বাজে এখন। আমরা খুলনায় এসেছি, খুলনায় এসে আমরা ব্রেকফাস্ট করেছি। আমরা এখন যাব জনাব রকিবুল ইসলাম বকুলের বাসায়, তার সঙ্গে দেখা করব, আজকে কভার করব তার ইলেকশন ক্যাম্পেইন। আমরা যাচ্ছি শিববাড়ি মসজিদে, সেখানে নামাজ পরবর্তী একটি মুসল্লিদের সঙ্গে একটু মতবিনিময় করবেন আমাদের খুলনা ২ আসনের প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুল। তিনি এখানে নমিনি বিএনপির। আমরা তার ক্যাম্পেইন কভার করতে এসেছি খুলনা শহরে। ফটোগ্রাফি যারা করতেছে এরা দুজন বাদে বাকি সবাই একটু করে ইয়াতে নামে দেবেন, বাস স্ট্যান্ডে নামে। ভাই আমি কি করলাম? আমরা আছি খুলনা ৩ আসনে। খুলনা ৩ আসন ৩টি থানা নিয়ে গঠিত, খালিশপুর, দৌলতপুর এবং খানজাহান আলী থানা। এখান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন পেয়েছেন জনাব রকিবুল ইসলাম বকুল। আলহাজ রকিবুল ইসলাম বকুল সাহেব বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক পদে অধিষ্ঠিত আছেন। তিনি এখান থেকে এর আগেও নির্বাচন করেছেন, এবার আবারও তিনি নির্বাচনে প্রার্থী হচ্ছেন। এই আসনটি মূলত একটি ইন্ডাস্ট্রিয়াল জোন। এখানে বেশ কিছু পাটকল ছিল, এই পাটকলগুলো বিগত সময় বন্ধ হয়ে গেছে। পাটকল বন্ধ হওয়ার কারণে এখানে ডেমোগ্রাফি, এখানে মানুষজনের উপর, পাটকল শ্রমিকদের উপর একটি বিরূপ প্রভাব পড়েছে। এখানে বেকারত্ব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যা এখানে সামাজিক প্রেক্ষাপটে আর্থসামাজিক পরিস্থিতির উপর একটি ব্যাপক প্রভাব রেখেছে। এই বিষয়গুলোকে কীভাবে জনাব রকিবুল ইসলাম বকুল অ্যাড্রেস করছেন সেগুলোও তার কাছ থেকে আসলে জানার আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব অন রেকর্ড উইথ সাইফ রুবাব। বাড়ি পুড়ে গেছে, ছেলেটাও পুড়ে গেছে, তার পুরো চিকিৎসা, ইভেন তাদের ঘর বাড়ি সব কিছু কিন্তু বকুল ভাই করে দিচ্ছে। ওনারা তিনজনই, একজন প্রতিবন্ধী আর একজন তো পুড়ে গেছে, চোখে ইয়ে হয়ে গেছে, ঠিকমতো কথা বলতে পারে না।
আর একজন হচ্ছে কি মা, যে উনি তো কথা বলার আগে হাত পা কাঁপে, উনি কিছু বলতেও পারতেছে না। কালকে আমি এত চেষ্টা করছি যে ওনার কাছ থেকে কিছু বের করার, একটা কি দুটো ওয়ার্ড পারছি। এখন দেখা যাক, আপনাদের নিয়ে যাই, হয়তো বা আপনারা আরও যেহেতু টিম আছেন সবাই মিলে জিলে কিছু করা যায় কিনা। সবাই ভোট দেবে, বকুল ভাইয়ের কাজ আমরা এমনি আগে থেকে কাজ করা শুরু করছি। তা আমরা এমনি কিন্তু এলাকা ভিত্তিক কাজ করতেছি। যারা অনেক অসহায় আছে, আমার বাড়ির সামনে অনেক একটা বড় বস্তি, এই বস্তির সুযোগ সুবিধা দিক। আচ্ছা, আমরা গরিব মানুষ, আমরা একটা জিনিস যদি পাইতে আমাকে সাহায্য হবে। আর হেও ভালো মানুষ, শুনছি সবাই ভালো, সে ভালো, এর জন্য আমরা আরই বলতে মাদক তো দুটোই দিতে হবে, দূর করতে হবে মাদক, কারণ তা রাখা যাবে না। আমরা আছি খুলনা 3 আসনে আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাইয়ের নির্বাচনী প্রচারণায়। নির্বাচনী গাড়ি ছুটছে, আলহাজ রকিবুল ইসলাম বকুল সংসদের দিকে এগোচ্ছে। চলেন সাইড দেন। সম্মানিত নেতৃবৃন্দ, 9 নম্বর ওয়ার্ড সুশীল সমাজের উদ্যোগে আজকে যে মত বিনিময় সভা এবং আমাদের দোয়া মাহফিল, এখানে যিনি সভাপতিত্ব করছেন সবাই হয়তো বা তাকে চিনেন, কিন্তু তার আরেকটি পরিচয় আছে যে জিনিসটা হয়তো বা আমাদের এই জেনারেশনের অনেকে চিনেন না। এখানে যে প্রতিষ্ঠাতা বিএনপি যারা করেছেন, উনি হচ্ছে সেই প্রতিষ্ঠাতা বিএনপির 1 এবং 2 নম্বরের একজন ব্যক্তি। এই ভোট আপনাকে বুঝে শুনে দিতে হবে, খেলাফেলা করে নষ্ট করলে চলবে না, কিংবা ভোট দিতে গেলাম কি গেলাম না এভাবে চিন্তা করলে চলবে না। প্রত্যেককে ভোট সেন্টার দিতে হবে এবং এই ভোটটি কোনোভাবেই বিক্রি করে দেওয়া যাবে না। ভোট সেন্টারে কেউ কোনো সৃষ্টি করতে না পারে। একটা প্রশ্ন, আপনার হোল্ডিং নাম্বার কত? হোল্ডিং নাম্বার বুঝেন তো? ঠিকানা, ঠিকানা লাগবে না? এমপি সাহেব এসেছেন, ভোট চাইতে এসেছেন, এমপি হয়ে যাবেন, ঠিকানা লাগবে না? মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা এমনি এমনি হয় না, হয় তার কর্মগুণে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অনেক সময় নিয়ে ফেলেছি, সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। বাংলা জিন্দাবাদ, বাংলা জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ অমরক আমাদের প্রান্ত নেত্রী, যার জন্য আমরা দোয়ায় আজকে অংশগ্রহণ করবো, আমাদের নেত্রী অমর হোক। আমাদের সকলের প্রান্ত নেতা, সকলেই মানুষ যার দিকে তাকিয়ে আছে আগামী দিনে সুন্দর বাংলাদেশের প্রতীক্ষায় জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দেশের জন্য, মানুষের জন্য তার জীবনকে উৎসর্গ করেছে রব্বুল আলামিন। রব্বুল আলামিন যত নেতা কর্মী রব্বুল আলামিন এই 17 বছর সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন মিন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমরা প্রোগ্রাম থেকে একটু ডিটোর নিচ্ছি। আমরা এখান থেকে কিছু স্থানীয় লোকজনের সাথে কথা বলবো। আমরা আরও 2-1টি থানায় যাব, গিয়ে এর মাঝখানে আমরা লাঞ্চটা সেরে নিব, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে প্রার্থীর সাথে। নির্বাচন তো এসে পড়তেছে সামনে, কি মনে হয় নির্বাচন নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? নির্বাচন তো সামনে আছে, নির্বাচন আসলে তো ভোট দেবো আর কি। ভোট দিতে যাবেন? তাদের কাছে চাওয়া পাওয়া, দেশের উন্নতি হবে, রাস্তাঘাট ভালো করবে, জনগণের কাজ করবে। এদিকের পরিস্থিতি খুবই ভালো, বা এদিকে
নির্বাচনেরও খুব ভালো। আপনারা সনাতন ধর্মাবলম্বীরা এই নির্বাচনকে কিভাবে দেখছেন? আর নির্বাচনের পরবর্তী পরিস্থিতিকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন? আমাদের এই যে হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা আছে এদের যাতে যে দল ক্ষমতায় আসবে তারা যেন সেইভাবে তাদের নিজেদের লোক সম্প্রদায় যাকে যেরকম দেখবে সনাতন ধর্মদেরও সেইভাবে দেখবে, আমরা এইটাই আশা করব তাদের কাছ থেকে। স্থানীয় তো পরিবেশ ভালোই আছে, তেমন কোনো ঝামেলা নাই, সুন্দর ভবিষ্যতের জন্য আমরা সেই প্রত্যাশায় আছি। আমাদের এলাকা ভিত্তিক উন্নয়নের ড্রেন কারবার যে সমস্যাগুলো আছে এগুলো তো যে সঠিকভাবে সে করতে পারবে সেটা কয়েকজন চাই। যে দুর্নীতি আপনার খুন রাহাজানি আছে এগুলো মুক্ত যে করতে পারে এরকম সরকার চাই, আমরা স্ট্রং সরকার চাই। যারা শিক্ষিত ছেলেপেলে তারা হচ্ছে কি মনে করেন যে চাকরি নাই, তাদের মাদকের মধ্যে ঢুকে যাচ্ছে। এটা দূর করতে হবে আগে। সব ব্যবসা প্রতিষ্ঠান কলকারখানা সব বন্ধ, এইটারে কিভাবে চালু করা যায় বকুল সাহেব যদি করে দেয় আমরা তাতে খুশি হব। হাসিনার আমলে যে মন্ত্রীরা ছিল এরা মিলে এই মিল কারখানাগুলো গিলে খেয়ে ফেলাইছে। সে যদি এটা করে দিতে পারে তাহলে হচ্ছে কি আমাদের যারা যুবক আছি যারা আমরা তারা দেখা যাচ্ছে কিছু করে খাইতে পারি। আমরা এখন আছি খুলনা শহরে সবুজ সাথী প্রিক্যাডেট স্কুল নামে একটি স্কুল প্রাঙ্গণে, যেখানে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল করা হবে এবং কুশল বিনিময় করা হবে নাগরিকদের সঙ্গে। জনাব রকিবুল ইসলাম বকুল সাহেব তিনি নামাজ আদায় করছেন, নামাজ আদায় শেষে তিনি এখানে যোগদান করবেন। আমরা D2টি নিয়ে আমাদের আরও কিছু ফুটেজ কভার করে আমরা এখানে এসেছি। আমরা কথা বলেছি এখানকার সাধারণ মানুষের সঙ্গে, জানার চেষ্টা করেছি তারা এই নির্বাচন নিয়ে কীভাবে এলাকার সমস্যা সমাধানের জন্য তারা কার দিকে তাকাবে বা এলাকার সমস্যাগুলোই বা কী কী। খান জাহান আলী থানা, খালিশপুর থানা এবং দৌলতপুর থানা, 3টি থানায় আমরা গিয়েছি, 3 থানায় আমরা কথা বলেছি মানুষের সঙ্গে। কিন্তু তার কাছে যতটুকু সময় যাওয়ার সুযোগ পেয়েছি তাতে দেখেছি তার আন্তরিকতা কত, তার মানুষের সাথে মেশার ক্ষমতা, মেশার যে আগ্রহটা এটা কতটুকু। সম্মানিত শিক্ষকবৃন্দ এবং শিক্ষিকাবৃন্দ, শিক্ষক বলতে আমি শিক্ষক শিক্ষিকা দুজনকে বোঝাচ্ছি। আমার শুভেচ্ছা থাকলো। বক্তব্য আকারে বলতে গেলে অনেকভাবে অনেকটা ফলমান ব্যাপার আসে। আমি মোটামুটি চেষ্টা করব খুব ফলমান না হলেও মোটামুটি ফলমান বলতে। আমি যখন আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি নিজেকে এভাবে মনে হচ্ছে যে আমি আপনাদের সামনে ভোট চাইতে এসেছি। প্রথমে আমি বলি আপনাদেরকে আমি বিব্রত করছি না, আমি ভোট চাইতে আসিনি, যাকে যোগ্য মনে করবো তাকে দেবো, এটা সবাই মাথায় রাখবেন। এটা আমার আপনাদের প্রতি অনুরোধ, বলেন এটাই আমার অভিব্যক্তি। সুতরাং বিব্রত হওয়ার কোনো কারণ নেই। যা বলবো ভোটের বাইরে, ভোট নিয়ে কোনো কথা হবে না। অত্যন্ত অত্যন্ত মূল্যবান। বারবার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে দারুণভাবে আমি সচেতন করতে চাই, জানান দিতে চাই যে এই ভোটটাকে কোনোভাবেই অবহেলা করে নষ্ট করা যাবে না। কিভাবে নষ্ট হয়? অনেকে হয়তো মনে করে যে সেন্টার দূরে আছে গেলাম না, অনেকে মনে করে গেলে গেলাম, না গেলে না গেলাম, দেখবো না পরে যাওয়া হয় না। অসম্ভব। শক্তিশালী সরকার, দুর্বল সরকার দিয়ে হবে না। দুর্বল সরকার আর শক্তিশালী সরকার পার্থক্য কি? দুর্বল সরকার যে গঠিত হয় সে নিজের ওই যে বলে না গদি থাকাতেই সে ব্যস্ত থাকে। সে কিভাবে মিল খুলবে? একটি দুটি মিল নয় তো, এখানে 26টা জুট মিল, অসংখ্য জুট প্রেস, আর এই রিলেটেড অসংখ্য কারখানা, হসপিটাল। এই অঞ্চলে কোনো হসপিটাল। আমার জন্য দোয়া করবেন। অতীতে মোটামুটি যেভাবে পেয়েছি থেকেছি, আগামীতে যেন থাকতে পারি সুখে এবং দুঃখে। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
দীর্ঘ 17 বছর পরে আশা করি একটি সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। আপনি কি ভোট দিতে যাবেন? ইনশাল্লাহ আশা তো আছে, যদি কোনো সমস্যা না হয়, কোনো জটিলতা না হলে যাব। আমার কোনো চাওয়া নাই তার কাছে, সে ভালো থাকুক, আমাদের সবাই ভালোভাবে দেউক, কোনো বিপদে পড়লে সে আসুক, সহযোগিতা করুক, সেটাই আমাদের চাওয়ার কোনো চাওয়া নেই। হ্যাঁ ইনশাল্লাহ যাব। সমস্যা, গ্যাসের সমস্যা আছে, নিরাপত্তার একটু ভালো হইলে, মানে করা আশেপাশে সিকিউরিটি যেটা ওইটা আর একটু জোরদার হইলে ভালো হয়। এই নির্বাচনে আপনারা কি ভোট দিতে যাচ্ছেন? ইনশাল্লাহ প্রত্যাশা হচ্ছে আমরা একটা নিরাপদ একটা রাষ্ট্র বা নিরাপদ একটা এলাকা চাই, এটা সর্বপ্রথম। যেখানে আমরা সবসময় বলি যে নারী পুরুষের সমান অধিকার, কিন্তু যেখানে দেখা যায় যে নারীরা সর্বক্ষেত্রে যে বঞ্চিত হওয়া বা অবহেলিত হওয়া, নারীদের অনেক জায়গায় গেলে মানে দুচ্ছাই করা, যেটা বলা যায় যে সর্বপ্রথম পোশাক নিয়ে নারীরা যে ধর্ষিত হয়, যেটার প্রথম কারণ দেখায় যে পোশাক। কিন্তু যারা ভালো পোশাক পরে তারা কি ধর্ষিত হয় না? অবশ্যই হয়। এইটার যে একটা মানে আমরা যে আলাদা চোখে দেখি, এটা নিয়ে যে আমাদের কোনো প্রকার মাথা ব্যথা নাই। আমরা চাই যে এটা একটু ভালো করে দেখা হোক, এটা নিয়ে আমাদের একটু নিরাপত্তা দেওয়া হোক। ভালো ছেলে, ভালো ছেলে আমাকে পছন্দ করে। আমরা এখনও আছি দৌলতপুরে। বিকেলের প্রোগ্রামটি মাত্র শেষ হলো। আমাদের প্রার্থী এখানে একটা জায়গায় একটু নাস্তা করছিলেন, সেখানে আমরা যদি দেখাই একটু ক্যামেরাটা ঘুরায়, যে এখানে আসলে একটা মানুষের জটলা হয়ে গেছে। এটাই নির্বাচন, র ফুটেজ গ্রাউন্ড থেকে খুলনা 3-এ আমরা আছি। দর্শক, আমরা সারাদিন ধরে আছি খুলনা 3 আসনে জনাব রকিবুল ইসলাম বকুলের নির্বাচনী প্রচারণার কভারেজ দিতে। আমরা এখন পর্যন্ত দেখেছি তিনি বেশ কয়েকটি নির্বাচনী প্রচারণা, এখন যেভাবে হচ্ছে আলোচনা সভা ও দোয়া মাহফিল, এই ফরম্যাটে বেশ কয়েকটি প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন। আমরা আসলে এই মুহূর্তে বসে আছি মহসিন মহিলা কলেজ মাঠে। এখানে তিনি আসছেন জনাব রকিবুল ইসলাম বকুল, এসে তিনি এখানে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগদান করবেন। এখানে একটি নাগরিক শোক সভার আয়োজন করা হয়েছে। রাজনীতিতে মানুষ তার সময়, অর্থ, তার পারিবারিক জীবন সবকিছু বিসর্জন করে শুধুমাত্র মানুষের এই ভালোবাসা পাওয়ার জন্য, এই ভালোবাসা ধরে রাখার জন্য তাকে তার কমিটমেন্ট যে আছে এগুলোর উপরে ডেলিভার করতে হয়। আমরা দেখবো আজকের এই জনসভার, আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিল আমরা কভার করবো এবং বকুল সাহেবের সঙ্গে কথা বলবো তিনি ডেলিভার করতে নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধভাবে আমাদের এখনো আছি আমরা হচ্ছে মহসিন গার্লস কলেজের মাঠে। এখানে একটি দোয়া এবং আলোচনা সভা হচ্ছে। নড়াইল জেলা সমিতি এখানে বসেছেন। নড়াইলের বিষয়টা ইন্টারেস্টিং, এখানে তারা জনাব রকিবুল ইসলাম বকুলকে তাদের দুলাভাই হিসেবে মেনে তাদের দুলাভাইকে নিয়ে একটি প্রোগ্রাম আয়োজন করেছেন। তাদের দুলাভাই কেন? জনাব রকিবুল ইসলাম বকুলের স্ত্রী, তার বাড়ি হচ্ছে নড়াইলে। তো বলছিলেন তারা যে কীভাবে রকিবুল ইসলাম বকুলের স্ত্রী তাদেরকে এই প্রোগ্রামটা আয়োজন করতে উদ্বুদ্ধ করেছেন এবং খুলনাস্থ
খুলনা 3 আসনে নড়াইলে যারা আছেন তারা সকলে কিভাবে যেন রকিবুল ইসলাম বকুলকে একজন আত্মীয় হিসেবে মনে করেন, তাদের ঘরের ছেলে মনে করেন, এবং কিভাবে তার নির্বাচনে তারা সাহায্য করবেন। এত বছর পরে নির্বাচন হচ্ছে, আপনাদের ভোট দিতে যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ আছে, ইচ্ছা আছে, ভোট তো দেবো। ভালো চিন্তা করতেছি যে এটা ভোট হচ্ছে, ভালো আছে, এতদিন ভোট হয়নি, জায়গায় বেশি ভোট নেছে, এবার হচ্ছে, হোক ভোট, যাতে ভালো লাগবে তাতে দেব। ভোট দিতে যাবেন? হ্যাঁ যাবো। কি চিন্তা করবো, যে যেদিক দেখবো ভালো সেদিকে দেবো। চাপা থাকবে, আমরা গরিব মানুষ, আমরা কি করে বাঁচবো, কি করবো, সেই চিন্তা ভাবনা করে তার কাছে একটা জিনিস চাবো হয়তো। হ্যাঁ, ভোট তো অবশ্যই দেবো। স্বাধীন বাংলাদেশ, গণতন্ত্র দেশ, ভোট তো অবশ্যই দেবো। চাপা আমাকে এইগুলো শিল্প এলাকা, কর্মসংস্থান, এই সেই কর্মসংস্থান জানি আল্লাহর রহমতে সবাই ঠিক করতে পারে, এইটুকুই চাওয়া। এবার আশা করি আমাদের ভোট আমরাই দিতে পারবো। আমরা আশা করি দেশটা ভালো চলবে, সুন্দর হবে, এটাই আমরা সবসময় আশাবাদ দিই। বায়াস না বৈশাখী আছে। আসসালামাইকুম ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। খুব ব্যস্ততার মধ্যে আমরা আপনাকে বেশিক্ষণ বসায় রাখবো না, জাস্ট কয়েকটা জিনিস জানার জন্য। আমরা আপনার আসনে ঘুরছিলাম গতকাল থেকে। এই আসনে বেশ কয়েকটা সমস্যা যেগুলো আমরা দেখেছি এবং মানুষের সঙ্গে কথা বলেও মনে হয়েছে, একটা ওভারঅল মানুষজন চাচ্ছে তারা একসঙ্গে একসাথে শান্তিতে সবাই একভাবে বাংলাদেশি হিসেবে বসবাস করতে চায়, এইটা একটা। এর বাইরে টেকনিক্যাল যদি একদম আসন ভিত্তিক সমস্যা বলেন, এটা আপনিও খুব ভালো করে জানেন যে শ্রমজীবী মানুষের কাজের পরিমাণ কমে গেছে। এর পিছনে আপনার এলাকাটা ইন্ডাস্ট্রিয়াল একটা এলাকা বলে পরিচিত ছিল, এখানে ইন্ডাস্ট্রির পরিমাণ বিভিন্ন কারণে আসলে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। সব আসনে ইউনিক কিছু সমস্যা আছে, আপনার আসনেও আছে। আপনি ওভারঅল আপনার আসন সম্বন্ধে আমাদেরকে যদি একটু ধন্যবাদ। প্রথমে তোমাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, কষ্ট করে তোমরা আমার এলাকায় অনেক সময় দিয়েছ। ছোট করে যদি বলি, বাংলাদেশের মধ্যে আমি আমার দায়িত্ব থেকে অনেক জায়গায় আমি ঘুরেছি। তা আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে দরিদ্রতম যে এলাকাটা সেটা হচ্ছে আমার এই অঞ্চল, শিল্পাঞ্চল। তোমরাও দেখেছো এখানে শিল্প নাই। 26টা জুট মিল ছিল, সেটা জুট মিলগুলো বন্ধ। অনেক মিল থেকে যন্ত্রপাতি খুলে খুলে বেচে দেওয়া হয়েছে, চুরিও হয়ে গেছে অনেক। এবং এই রিলেটেড আরও ছোটো ছোটো ইন্ডাস্ট্রি ছিল, নিউজ প্রিন্ট মিল ছিল, হার্ডবোর্ড মিল ছিল। তো এই টাইপের অনেক মিলগুলো যখন বন্ধ হয়ে যায় তখন হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যায়, তখন সেই অঞ্চলটা আর অঞ্চল থাকে না। শিল্প তো নাই, স্বাভাবিকভাবে মানুষ আর বসবাসের উপযোগী থাকে না। এটা তো গ্রাম না যে পাট ভালো হচ্ছে না এবার আমি ধান লাগালাম, ধান ভালো হচ্ছে না আমি সবজি চাষ করলাম, কোনোটাই হচ্ছে না আমি মৎস্য চাষ করলাম। তো এখান থেকে সেই সুযোগ নেই যে শিল্প নাই, শিল্প তুলে দিয়ে আমি এখন এইসব কাজ করব, সম্ভব না। এখানে শিল্পই তৈরি করতে হবে, হয় এই শিল্পগুলোকে নতুন করে চালু করতে হবে, নতুন কোনো শিল্প তৈরি করতে হবে, এর কোনো বিকল্প নেই। তো এটা একটা বিগ চ্যালেঞ্জ। এটা করতে গেলে একটি শক্তিশালী গভর্নমেন্ট দরকার হবে এবং শক্তিশালী নেতৃত্ব, এটা ছোটোখাটো ব্যাপার না। আর এটাকে কেন্দ্র করে বিশাল এই জনশক্তি যে জনগোষ্ঠী, তার জন্য একটা আবাসালয় লাগে, তারপরে শিক্ষা ব্যবস্থা লাগে বাচ্চাদের, তারপরে স্বাস্থ্য কেন্দ্র লাগে যেটা হসপিটাল। আশ্চর্যের ব্যাপার, আমাদের এই 3 আসনে কোনো জেনারেল হসপিটাল নেই। একটা বিশেষায়িত হসপিটাল আছে কিন্তু খুবই ছোট। আশ্চর্য বিষয়, এত বিশেষায়িত হসপিটাল কিন্তু এখানে ওপেন হার্ট সার্জারি হয় না। কেন হয় না এটা আমি নিজেও বোধগম্য নয়। আগে যারা এখানে নেতৃত্ব দিয়েছে তারা কেন এই জিনিসটা আমলে নেননি এটা আমি ঠিক বুঝতে পারি নাই। কারণ একটা ওপেন হার্ট সার্জারি করতে ন্যূনতম 3.5-4-5 লাখ টাকা লাগে। তো একটা গরিব মানুষ যদি সরকারি পর্যায়ে করে তো সহজেই সে অনেক সাশ্রয়ীভাবে সে তার চিকিৎসাটা হয়।
কিন্তু এটা নাই, নামে বিশেষায়িত। এটাই যদি না থাকে তাহলে হসপিটালে রেখে লাভ কি? আমাকে যদি বাইরে ট্রিটমেন্ট করতে হয় তো এরকম সরকারি এত টাকা ব্যয় করে এত ডাক্তার দিয়ে তো এই হসপিটাল করার কোনো মানে হয় না। তো এটা জনগণের দীর্ঘদিনের একটা চাওয়া পাওয়া এবং আমার একটা স্বপ্নের জায়গা। আমি তো এই এলাকার বাসিন্দা, আমার যেহেতু ভোটার হিসাবে আমি নাগরিক, সেই হিসেবে আমারও স্বপ্নের জায়গা। তো এই স্বপ্নগুলো আমি সব এক করেছি। আমি তাই বলি যে আমার স্বপ্ন আকাশ ছোঁয়া। তো অনেকে বলে যে এত বড় বড় ভাই স্বপ্ন দেখেন, তো এগুলো বাস্তবায়ন করবেন কবে? তা আমি সবসময় বলি যে এক জীবনে হয়তো সম্ভব নয়, কিন্তু শুরুটা করতে পারি। তো শুরুটা যদি করে দিয়ে যায় তা আমাদের নতুন প্রজন্ম, তোমাদের মতো যে ইয়াং জেনারেশন, তা চেষ্টা করবে। আমাদের শিক্ষা এখন যেটা বলি এআই ভিত্তিক নাকি, এই শিক্ষা ব্যবস্থা সুযোগ তৈরি করা, একটা আইটি সেক্টরকে টোটাল এস্টাবলিশ করার জন্যে, একটা আইটি হাব তৈরি করার জন্যে সিলিকন ভ্যালির আদলে এই আমার নদীর এপার ওপার মিলে গড়ে তুলতে চাচ্ছিলাম। তো এটা একটা স্বপ্নের একটা অংশ। ধন্যবাদ। কালকে আপনি এক জায়গায় বক্তব্য দিচ্ছিলেন, আমরা দেখলাম, সেখানে আপনি বলেছেন যে ভোট দেওয়ার সময় অবশ্যই জিজ্ঞেস করবেন যে আপনার ঠিকানাটা জিজ্ঞেস করতে বলেছেন না, আপনি বলছেন যে আপনি এখানকার ছেলে, এখানকার ভোটার, এই জন্য হয়তো আপনার মধ্যে এই কনফিডেন্সটা বেশি আছে নাকি? না, ঠিকই আছে। এটা অবশ্যই সংসদ নির্বাচনে প্রার্থী যে হয় তার কিন্তু ওই এলাকায় ঠিকানা থাকতে হবে, নট নেসেসারি। এলাকাবাসী, যেহেতু আমরা মফস্বলের লোক, এলাকার লোক তার প্রার্থীকে তার এলাকায় দেখতে চায়, তারা এমপিকে ওইভাবে দেখতে চায় যে এমপি সবসময় তাদের পাশে থাকবে, আপনজনের মতো। হ্যাঁ, তারা ছোট্ট একটা যদি ব্যাপার হয় এমপির কাছে দৌড়ে আসে। যদি এটা এমপির কাজ না, আমার যেহেতু সিটি কর্পোরেশন সমস্তটাই মেয়র সাহেবের আন্ডারে, এখানে কমিশনার আছে, কাউন্সিলর আছে, তাদের আন্ডারে, কিন্তু মানুষ ভাবে যে এমপি সব। তো এই জন্য এমপিকে জনগণ তাদের কাছে দেখতে চায়, তাদের পাশে দেখতে চায়। আজকে প্রার্থী হিসাবে যেহেতু বলছি, আমি যদি নাগরিক হই এই অঞ্চলের, তা আমাকে তো দেখতে হবে যে আমার যে জনপ্রতিনিধি হবে, হ্যাঁ, তার ঠিকানাটা কোথায়, তাকে পাবো কীভাবে, মেনলি তাকে রিস্ক করবো কীভাবে, আমি এই সেন্সে বলা। আর আমি তো এই এলাকার সন্তান, আমার তো ঠিকানা সবাই জানেই মোটামুটি। আমাকে হাইলাইট করার জন্য বলি না, বলি যে মানুষ যাতে সহজে তাকে রিস্ক করতে পারে। আর জাতীয়ভাবেই একটা প্রশ্ন জিজ্ঞেস করে আমি শেষ করব, যে আপনি যেহেতু বিএনপি কেন্দ্রীয় কমিটিতে ছাত্র বিষয়ক সম্পাদক পদে আছেন, এর আগেও আপনি বিএনপি বিভিন্ন সহযোগী সংগঠনেও আপনি ছাত্র দলেও ছিলেন, এরপরে আপনি বিএনপিতে এসেছেন, জাতীয় রাজনীতির সাথে রিলেটেড, এবং এটা যেহেতু সংসদ নির্বাচন খুব ভালোভাবেই জাতীয় রাজনীতির সাথে সম্পর্কিত। গত 1-1.5 মাসে আপনি যে দল থেকে মনোনীত হয়ে এসেছেন, দলের বর্তমানে চেয়ারম্যান, তখন অ্যাক্টিং চেয়ারম্যান ছিলেন তারেক রহমান, জনাব তারেক রহমান, দেশে ফেরত এসেছেন এতগুলো বছর প্রবাসে কাটিয়ে। এর পরবর্তীতে তিনি আসলেন, তিনি আসার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করলেন। এই সকল কিছু মিলিয়ে এগুলো সব কিছুর প্রভাব তো আসলে জাতীয় রাজনীতিতে আছে, এবং আপনি দিনরাত, আপনি এবং আপনার মতো যারা অন্যান্য ক্যান্ডিডেট আছে, দিনরাত কাজ করছেন, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। আপনার কি মনে হয় যে বিএনপি দল হিসেবে বা আপনি ব্যক্তি হিসেবে মানুষের কাছে সঠিকভাবে মেসেজিংটা করতে পারছেন কিনা? এটা এই যে আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন ছিলেন যিনি, না, তা আমরা ভাবতাম যে তিনি বিএনপি নেত্রী, কিন্তু কখন যে তিনি জনগণের নেত্রী হয়ে গেছেন এটা আমরা বুঝতেই পারিনি। আমরা বুঝলাম কখন, উনি যখন শহীদ হলেন। আমরা শহীদই বলবো, কারণ উনি ওনার জীবনটা জনগণের জন্য উৎসর্গ করেছেন। সমস্ত জীবনটাই কিন্তু জনগণের জন্য উৎসর্গ করা। জনগণও তাকে দিয়েছে, অনেক সম্মান দিয়েছে। দুঃসময়ে জনগণ তাকে পাশে থেকেছে, আগলিয়ে রেখেছে। জনগণ তাকে আপোষের নেত্রী উপাধি দিয়েছে। বাংলাদেশের যে অঞ্চলে তিনি দাঁড়িয়েছেন জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে, এবং তিনিও চরম বিপদের দিনেও তিনি জনগণকে ছেড়ে যাননি। যখন তার প্রিয় দুই সন্তানকে যখন নির্যাতন করা হচ্ছিল আর ভিডিওতে দেখানো হচ্ছিল, তাকে দেখানো, হ্যাঁ, আর বলা হচ্ছিল তাদের দাবি মেনে নিলে তাকে ছেড়ে দেবে, কিংবা সে যদি বিদেশে চলে যেতে চায় তাকে যেতে দেওয়া হবে, তখনও কিন্তু তিনি আপোষ করেননি। তো একটা মা তার সামনে তার সন্তানকে নির্যাতন করছে, আমার জানা মতে কোনো মা এটা সহ্য করতে পারে না। উনি পেরেছেন। উনি তখনই বলেছিলেন যে আমার সন্তান যদি মরেও যায় আমি জনগণকে ছেড়ে যাব না। তো সেই জনগণই তাকে শেষ দিন পর্যন্ত, শেষ শ্রদ্ধা পর্যন্ত যেভাবে দিয়েছে, বিশ্বের ইতিহাসে বিরল। তিনি এখনও বেঁচে আছেন আমাদের মধ্যে, আমাদের হৃদয়ে, আমাদের প্রতিটা কাজের অনুপ্রেরণা হয়ে সে আমাদের মধ্যে বেঁচে আছেন। অনেক ধন্যবাদ জনাব রকিবুল ইসলাম বকুল। আপনার নির্বাচনী আজকে হচ্ছে আমাদের প্রায় 15 তারিখ,
আর 1 মাসেরও কম সময় আছে। আপনার জন্য আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা থাকবে এবং হোপফুলি আমরা নির্বাচনের পরে আপনি বিজয়ী হলে আমরা আরেকবার এসে আপনাকে দেখে যাব। এই যে আপনি তখন আমাদেরকে একটু বেশি সময় দিয়ে এলাকা দেখাবেন, এটা আমরা আশা করি। আমি আসলে সময়টা দিতেই পারিনি একেবারে, কারণ কি আমি তো এইখানে তোমাদের নিয়ে আমার কাজ, তোমাদের নিয়ে আমাদের চিন্তাভাবনা প্ল্যানিং করা, তা আমি সেই সুযোগটা পাইনি কিংবা নিতেও পারছি না। তোমাদের যে চিন্তাভাবনাগুলো আমি নিয়ে কাজ করবো সেটা আমি শেয়ারই করতে পারিনি। আমার ইচ্ছা আছে যে তোমার যদি নেক্সট টাইমে হয়তো এর মধ্যে পারবো না, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, আমরা যদি আমাদের নেতা জনাব তারেক রহমানকে আল্লাহ তাআলা যদি দেশের দায়িত্ব দেয়, সবাই যদি ভোট দিয়ে আমাদের সরকার গঠন করতে সুযোগ দেয়, আমরা নতুন বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে আমাদের নেতা যে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন সেইখানে তোমাদের সাথে করে নিয়ে আমরা সবাই শরিক হব এবং নতুন আইডিয়া নিয়ে আমরা ছাত্রদল তো বটেই, ইয়াং সমাজকে, তরুণ সমাজকে আমরা উদ্বুদ্ধ করবো, ঐক্যবদ্ধ করবো। এটা আমাদের একটা চিন্তা ভাবনা রয়েছে, সেটা ইনশাল্লাহ যদি তোমরা ফ্রি থাকো আমরা একসময় বসে ঠিক করবো। অবশ্যই আসবো আবার। অনেক ধন্যবাদ সময় দিয়েছেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। গতকাল থেকে আজকে পর্যন্ত আমরা ছিলাম খুলনা 3 আসনে। খুলনা 3 আসন 3টি থানা নিয়ে গঠিত, যেমনটা আমরা বলছিলাম, খালিশপুর, দৌলতপুর ও খান জাহান আলী থানা। যেমনটা আমাদের এখানকার প্রার্থী বলছিলেন আলহাজ রকিবুল ইসলাম বকুল, এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা। একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকাকে চাইলেই রাতারাতি ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে ফেলা যায় না, এবং ইন্ডাস্ট্রি যদি এলাকাতে বন্ধ হয়ে যায় তাহলে চাইলেই রাতারাতি এখানে অন্য একটি পেশার সংস্থান করা যায় না। এখানে চাইলেই রাতারাতি কৃষিকাজ সম্ভব নয়, এখানে চাইলেই রাতারাতি অন্য কোনো পেশার ক্রিয়েট করা সম্ভব নয়। এর বাইরেও এখানে সিকিউরিটি কনসার্নস আছে, এর বাইরে এখানে গ্রেট অপরচুনিটি আছে। এখানে মানুষের জন্য কাজের সুযোগ সৃষ্টি করার অনেক জায়গা আছে। শিক্ষা, স্বাস্থ্য, প্রতিটি জায়গায় কাজ করার সুযোগ আছে। প্রত্যেকটি বিষয়ে তিনি কাজ করতে চান। আমাদের প্রার্থী বলছেন তিনি স্বপ্ন দেখেন, স্বপ্ন মানুষকে এগিয়ে নিয়ে যায়, স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য তিনি কাজ শুরু করতে চান। ওয়ান লাইফ টাইমে সম্ভব না হলেও তিনি এখান থেকে শুরু করতে চান। আমরা ছিলাম আলহাজ রকিবুল ইসলাম বকুলের সঙ্গে, এলাকার সমস্যা দেখার চেষ্টা করেছি, এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি, সর্বোপরি ইলেকশন নিয়ে মানুষের ভাবনা জানার চেষ্টা করেছি। পরবর্তী পর্ব নিয়ে শীঘ্রই ফিরবো, সাথে থাকুন অন রেকর্ড উইথ সাইফুল বাবু। আমার জীবন জুড়ে গোলক ধাঁধার মানচিত্র আঁকা, কোথাও সরল কোথাও বাঁকা, কোথাও ঘুরছে জটিল চাকা। আমার গোলক ধাঁধার অনেক ঘরে অনেক গল্প লেখা, আমায় বুঝতে গেলে শাখা শুধুই মিলবে রঙিন ধোঁকা। যেন সকালে আকালে ভুল পথে চলে মিথ্যে আশার ফুল ঝুরি মেনে চপলা হৃদয়, হৃদয়ে প্রলয় ভুলেছে নতুন মুখোশ। কখনো ডানা মেলে ওই আকাশে উড়তে, কখনো গভীর অতলে তলিয়ে হারিয়েছি পথ, চিনেছি বিপদ, হারিয়েছি করে আপোষ। আমাতে ডুব দিলে পাবে নিকশ। আমার জীবন জুড়ে গোলক ধাঁধার মানচিত্র আঁকা, কোথাও সরল কোথাও বাঁকা, কোথাও ঘুরে।